আয়নাঘরে গুমের আলোচিত ঘটনাগুলোর তদন্ত শেষ, আনুষ্ঠানিক মামলা হচ্ছে ৩টি। গুমের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা সহ আসামি ৩৪ জন। এদের অধিকাংশ র্যাব ও ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা, যাদের কয়েকজন এখন নিজ নিজ বাহিনীতে কর্মরত। ২-১ দিনের মধ্যেই এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার শাসন আমলে অনেকগুলো গুমের ঘটনার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে গুম কমিশনের প্রতিবেদনও। এতে উঠে এসেছে তৎকালীন র্যাব ও ডিজিএফআইকে ব্যবহার করে কিভাবে ভিন্ন মতের লোকজনকে গোপন কক্ষে বন্দী রেখে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে বছরের পর বছর। অনুসন্ধানে জানা গেছে, গুমের ঘটনাগুলোকে ২ ভাগে ভাগ করে তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক মামলা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে একটি ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী থাকাদের নিয়ে। এতে ভুক্তভোগী আবদুল্লাহিল আমান আল আজমি, মারুফ জামান, মাইকেল চাকমা, অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর সহ কয়েকজন। তাদের গুমের আসামি ডিজিএফআই এর সাবেক বেশ কয়েকজন মহাপরিচালক সহ ১৩ জন। এদের কয়েকজন এখনও নিজ বাহিনীতে কর্মরত, তবে প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া র্যাবের গোপন কক্ষ টিএফআই সেলে বন্দী থাকা ব্যারিস্টার আরমান, আইনজীবী সোহেল রানা সহ ২০-এর অধিক গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। এই মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র্যাবের সাবেক কর্মকর্তা সহ মোট ১৮ জন। এর মধ্যে ৮ জনই এখন নিজ নিজ বাহিনীতে কর্মরত। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই পেয়ে যাবেন। গুমের ঘটনার প্রধান নির্দেশদাতা হিসেবে আরেকটি মামলায় শেখ হাসিনার সাথে আসামি তারই নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী ও এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে গুলি ও হত্যার ঘটনার পর সবচেয়ে বেশি অভিযোগ দাখিল হয়েছে গুমের বিচার চেয়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচনকে বিলম্বিত করার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য যুব সংগঠন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, গণভোটের বিষয়ে বিএনপির আপত্তি নেই, তবে তা জাতীয় নির্বাচনের দিনই করা সম্ভব। তার মতে, নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পতিত ফ্যাসিবাদী শক্তি ও দেশি বিদেশি ষড়যন্ত্র। তবে ঐক্য ধরে রাখলে কেউ নির্বাচন বানচালের সুযোগ পাবে না। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে, তবে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভবিষ্যতের রাজনীতিকে আরো ভয়ঙ্কর করে তুলবে। তাই এই বিষয়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এইটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না। যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট দিচ্ছি তো। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি তো। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির বড় বাধা অপতথ্য এবং এআই সৃষ্ট গুজব। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে গণমাধ্যমের সংলাপে এই মত উঠে এসেছে। তাই সুষ্ঠু এবং স্বচ্ছ ভোট করতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যম নীতিমালাকে বড় বাধা বলছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, এর মাধ্যমে অপতথ্য রোধে সাংবাদিকদের জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাত্রা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের
যে বিষয়টা আপনি তো বন্ধ করে দিতে পারবেন না, আপনি ইন্টারনেট বন্ধ করতে পারবেন না, আপনি সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, ব্যাপক ইনভেস্ট করে এরকম একটা প্রোপাগান্ডা কিন্তু আগামী নির্বাচনে চলবে, সেটা আপনাদের খুব কঠোরভাবে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আমার মনে হয় সেটা ড্যামেজিং হয়ে যেতে পারে। প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বলেন, আওয়ামী লীগের অবস্থান কি হবে তা স্পষ্ট করতে হবে। সহিংসতার শঙ্কাও জানান তারা। নির্বাচনটাকে নস্যাৎ করার জন্য দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে। আপনাদেরকে এটা গ্রহণযোগ্য করার জন্য যে আওয়ামী লীগ যেটার কার্যক্রম নিষিদ্ধ আছে সেটার ব্যাপারে আপনাদের বক্তব্য আমরা জানতে চাই। আমাদের সরকার প্রধান তিনি দৃঢ়প্রত্য ব্যক্ত করেছেন যে নির্বাচন হবে এবং খুব ভালো নির্বাচন হবে, এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনারও এটা প্রত্যয়ের সঙ্গে বলছেন, আজকেও বলেছেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এর মাধ্যমে গুজব বিশ্বজুড়েই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের জায়গা হচ্ছে 2-3টা। এক নম্বর হচ্ছে, হ্যাঁ, আমরা যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করছি, সব ধরনের আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব। তদুপরি নশোকে যেমন হয়েছে, অন্যান্য ইয়েতে যেমন হয়, ব্যাংকে যেমন হয়, এখানেও সাইবার হ্যাকিং এর সমস্যা আছে। সিসি বলেন, ভোটের প্রতি প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও নারীদের যে অনীহা ছিল তা দূর করেছে বর্তমান কমিশন। এআই এর অপব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরা জানি যে যখনই হোক নির্বাচন একটা দিতে হবে আমাদের, এবং দ্যাট শুড বি মোস্ট অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, এটা হইতে হবে, অ্যান্ড অলসো পার্টিসিপেটরি। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন সিসি। নরমালি ইলেকট্রনিক মিডিয়া। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের পাচার হওয়া অর্থ ফেরত আনতে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার এই বিষয়ে ব্যাংকগুলোর সাথে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে অর্থ ফেরত আনতে তাদের সহযোগিতা করা হবে বলে জানান ব্যাংক নির্বাহীরা। তবে এতে দীর্ঘ সময় লাগবে বলেও জানান তারা। গেল আওয়ামী লীগ আমলে কয়েকটি ব্যাংকের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্য হয়ে ওঠে বাংলাদেশ। সরকার দলীয় রাজনীতিবিদ ও হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নামে বেনামে ঋণ শুধু নয়, পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৈঠকে ব্যাংকগুলোকে হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে ব্যাংকাররা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে সহযোগিতা করবেন তারা। আসলে বড় যারা কাস্টমার যাদেরকে ধরা হচ্ছে, যারা হয়তো আমাদের এখান থেকে টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে, সেখানে ইন্টারন্যাশনাল কোনো আমরা যদি যারা ল ফার্ম আছে তাদেরকে এঙ্গেজ করে যদি সেইখানে ট্রেস করে কিছু টাকা পয়সা বাংলাদেশে ফেরত আনা যায়। সো এখানে যারা যারা কিছু ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো হয়তো বা কিছু লিড ব্যাংক হবে, ধরেন একটা মাল্টিপল ব্যাংকিং করেছে, লিড ব্যাংক হিসেবে তারা একটা কনসোর্টিয়াম করবেন, বাইরের যে কোম্পানিজ তার সঙ্গে এগ্রিমেন্ট করবেন, এনডিএ হবে। সো অ্যান্ড দেন তারপরে টাকাটা হয়তো রিপ্যাট্রিয়েট করে আনা সম্ভব কিনা সেইটা হয়ে যাবে। আমরা কাজ করতেছি যে আমরা দেখি আমরা ইমিডিয়েটলি এনডিএ করে ওদের সাথে আমরা কাজ করে রাখবো, যাতে মূল কথা হলো যে টাকাটা চলে গেছে বাংলাদেশ থেকে, সে টাকাটা রিকভারি, এটা হলো মূল উদ্দেশ্য। অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক ও অভিজ্ঞ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে তারা। একই সাথে পাচারের অর্থ ফেরত আনার বিনিময়ে কমিশন দেয়া হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে। এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না, আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এইভাবে আর চুক্তি হবে ব্যাংকের সাথে, উক্ত প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল যে টাস্কফোর্স হয়েছে তারা বিষয়টা সমন্বয় করবে। পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। ওই সহায়তা প্রদান করবে। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজার ছুটির পর আবারও প্রাণ ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু নির্বাচনের প্রার্থীদের নিরলস প্রচারণায় জমজমাট রাবি ক্যাম্পাস। প্রার্থীরা ছুটছেন বিভিন্ন হল এবং অনুষদে। নির্ধারিত দিনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করার আশা নির্বাচন কমিশনের। শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষ হওয়ার পরপরই আবারও জমে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন তারা।
পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকারপত্র। শিক্ষার্থীদের উচ্ছ্বাস বরাবরের মতোই আছে, কিন্তু শিক্ষার্থীরা বারবার প্রশাসন কর্তৃক যে ধোঁকার শিকার হচ্ছে, এর কারণে হয়তোবা একটু সংশয় তৈরি হয়েছে। আমরা আশা রাখি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সংশয় দূর করার জন্য একটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। যদি কেউ 16 তারিখে ইলেকশন বানচাল করার চেষ্টা করে কোনো ইস্যুকে সামনে এনে, তাদেরকে আমরা বিভিন্ন প্যানেল এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সব এক হয়ে আমরা এটা প্রতিহত করব। রাষ্ট্র নির্বাচন কমিশন জানিয়েছে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। প্রশাসন আমাদেরকে ইনশিওর করেছেন যে না, আর সামনের দিনে 16 তারিখের নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই, বরং সকলে এই নির্বাচনকে শতভাগ সহযোগিতা করবেন। রাষ্ট্র নির্বাচনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। এই রাষ্ট্র ইলেকশন কিন্তু দীর্ঘদিন থেকে এই কমিউনিটি সবাই কিন্তু চাই, ফলে তাদেরও এখানে অবশ্যই আন্তরিকতা আছে। সেই দিক থেকে আমি বলবো রাষ্ট্র নিয়ে আমার মনে হয় যে কোনো সংশয় নেই। ইনশাআল্লাহ আমরা সকলেই আন্তরিক এবং সকলে এটি নিয়ে কাজ করছে। রাষ্ট্রর 23 পদে লড়ছেন 247 প্রার্থী। ভোট গ্রহণ হবে 16 অক্টোবর। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এবারে খেলার খবর, শুরুতেই জানাবো শিরোনাম। সকালে ঢাকায় এসে বিকেলে হামজার অনুশীলন, হংকংকে হারানোর প্রত্যয়, তাকে পেয়ে সতীর্থরাও আত্মবিশ্বাসী। আফগানদের হোয়াইট ওয়াশ দলীয় সমন্বয়ের ফল, বলছেন জাকের আলী। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ। বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। ক্যাটাগরি 3-এ নির্বাচিত খালেদ মাসুদ পাইলট। এবার বোর্ডে এসেছেন বেশ কিছু নতুন মুখ। রাজ্জাক, তানিমরা ক্রিকেট উন্নয়নে এক হয়ে কাজ করতে চান। বিতর্ক, বয়কট, কথার লড়াই, শঙ্কা, নাটকীয়তার পর বিসিবি নির্বাচন অনেকটাই নিরুত্তাপ। ফলাফল অনুমেয় ছিল, ভোট গ্রহণ মোটা দাগে শুধুই আনুষ্ঠানিকতা। সোমবার সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। মোট 156 জনের মধ্যে ভোট দিয়েছেন 115 জন। ঢাকা বিভাগে আনুষ্ঠানিকভাবে ভোট হলেও রোববার রেদওয়ান নির্বাচন থেকে সরে দাঁড়ান। এই বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম দুজনেই পেয়েছেন 15টি করে ভোট। ক্যাটাগরি বিতে 17 জনের মধ্যে 12 জন পরিচালক নির্বাচিত। 76 ভোটের মধ্যে সর্বোচ্চ 42 ভোট পেয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। অন্য 2 ক্যাটাগরিতে প্রার্থিতা প্রত্যাহার ও বর্জনের ঘটনা ঘটলেও নির্বাচনের ময়দানে ছিলেন ক্যাটাগরি সি এর 2 প্রার্থী দেবব্রত পাল ও খালেদ মাসুদ। ভোটে 35-7 ব্যবধানে জয়ী সাবেক অধিনায়ক পাইলট, যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই তা প্রত্যাখ্যান করেন দেবব্রত। 10 জন, 2-এ 12 জন, এনএসসি থেকে 2 জন, 24 জন। ক্যাটাগরি 1-এর রেজাল্টটাও তারা এভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করলেন। কাজেই নির্বাচন তো অবশ্যই কোনো খারাপ জিনিস তো গ্রহণ করার উপায় থাকে না। রংপুর বিভাগ থেকে নির্বাচিত হাসানুজ্জামান। চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশালে আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 6 জন। আলোচিত নাম সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর। পরিচালক পদে এবার নতুন মুখের ছড়াছড়ি। অবশ্যই ইনশাল্লাহ, বিকজ এটা আমার এথিক, তো আমার এথিক আসলে চেঞ্জ হওয়ার চান্স খুবই কম। ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা, অবশ্যই যে ভালো কাজ করার জন্য আমি চেষ্টা করব আর কি। কেউ না কেউ তো সবসময় প্রথমবারের জন্য এসেছি, সো এই আশা থেকে আমরা চেষ্টা করব যে আমরা ভালো মতো কাজ করি এবং আমরা সবাই বেস্ট এফর্ট দিয়ে। আমার কাছে মনে হয় এভরিবডি যারা সিলেক্টেড হয়েছে হ্যাজ এনাফ ট্যালেন্ট এই ক্রিকেট বোর্ডকে চালানোর জন্য। ক্লাব যারা ওই পক্ষ থেকে যারা আসেন না, এই ক্লাবের পক্ষ থেকে তারা থাকলে ভালো হতো। সবাই মিলে আরও ভালো একটা নির্বাচন আমরা দেখতে পেতাম। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ দুজনই পেশায় ব্যবসায়ী। আমরা ক্রীড়া পরিষদ থেকে 2 জনের মনোনয়ন পেয়েছি, জনাব এম ইসহাক আহসান এবং জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে এসেছিলেন এবার নির্বাচিত হয়ে 4 বছরের জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে জানান দলীয় সমন্বয়ে কাজ করতে চান। কাল নতুন কমিটির রূপরেখা তুলে ধরা হবে বিসিবি সভায়। যখন আমি সভাপতি হয়েছি তখন
সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই, এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি। এই কথাটাকে বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে, পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। এশিয়ান কাপ বাছাই হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী বলেছেন ম্যাচ জিততে আত্মবিশ্বাসী তিনি। সকালে এসে বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে নামেন হামজা। তাকে ঘিরে হংকং বধের পরিকল্পনা সাজাবে টিম ম্যানেজমেন্ট। হামজা চৌধুরী আবারও ঢাকায়, বিমানবন্দরে তাকে নিয়ে উন্মাদনা, গণমাধ্যম কর্মী, ভক্তদের ভিড়। বিনয়ী হামজা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিমানবন্দর থেকে যান টিম হোটেলে। খুব ভালো লাগছে। দুটো ম্যাচে জিতবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমন লাগছে এবার আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন লেস্টারে? জি খুব ভালো লাগছে। সেখানে কোচ সতীর্থরা তাকে বরণ করে নেন। সংক্ষিপ্ত বার্তায় হামজা জানান হংকং ম্যাচ জিততে মুখিয়ে। আসসালামু আলাইকুম, সেফলি আইএফ হচ্ছে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। সুন্দর বন্ডিং, এই বন্ডিংটাকে আমরা আসলে এই টাইমিংয়ের ব্যাপারটার জন্য অনেক সময় আমরা ফিল করি যে লাস্ট টাইমেও কিন্তু সমিতি এসে বাইরে ওয়ার্ম আপ করেছে, একটা এত দূরের থেকে আসা। তো আমি মনে করি যে আমার এটা হলো যে সমিতি এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে, সেইটাই আমি চাচ্ছি। হংকং ম্যাচের আগে হাতে সময় কম, সকালে এসে ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করে এবারও বিকেলেই অনুশীলনে নামেন হামজা। সবার আগ্রহ তাকে ঘিরে। জায়ান ফাহমিদুলদের সঙ্গে আলাপ হয়। এরপর ওয়ার্ম আপ পর্ব। হামজার আগমনে সতীর্থদের মধ্যে অন্যরকম আমেজ। লেস্টার সিটির তারকার ওপর বাড়তি চাপ, কারণ তাকে ঘিরেই যে সমর্থকেরা নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল নিয়ে। মঙ্গলবার আসছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। বুধবার পুরো দল নিয়ে অনুশীলন সারবেন কোচ কাবরেরা। পরদিন জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে টিকে থাকার লড়াই। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ওডিআই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল 4 বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গুয়াহাটিতে ম্যাচ শুরু বেলা 3:30টায়। জয় দিয়ে মিশন শুরু করেছে দুদল। পাকিস্তানকে 7 উইকেটে হারায় টাইগার্সরা। প্রশংসা কুড়িয়েছেন পেসার মারুফা আক্তার। অন্যদিকে সাউথ আফ্রিকাকে মাত্র 69 রানে অল আউট করে 10 উইকেটে জিতেছে ইংল্যান্ড। শক্তিমত্তায় ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। এর আগে ওডিআইতে একবার মুখোমুখি হয়েছে দুদল। 2022 সালের মার্চে সেই ম্যাচে 100 রানের জয় ইংলিশদের। এবার আয়োজক ভারত হলেও পাকিস্তানের সঙ্গে বৈরিতায় যৌথ ভেন্যু শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে টাইগার্সদের দুর্দান্ত জয়ের ম্যাচটি হয় কলম্বোতে। তারপর ভারতে এসেছে নিগার সুলতানার দল। প্রবারণা পূর্ণিমায় রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রার্থনা, ফানুস ওড়ানোর উচ্ছ্বাস। দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় হয়েছে বিশেষ প্রার্থনা। একই সাথে আয়োজন করা হয় ভিক্ষুদের বুদ্ধ মূর্তি দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান এবং হাজার প্রদীপ দানের অনুষ্ঠান। আশ্বিনের ভরা পূর্ণিমার আলোয় আলোকিত চারপাশ। চাঁদের হাসি যেন বাঁধ ভেঙেছে। এর সাথেই যুক্ত হয়েছে ফানুসের আলো। সব মিলিয়ে ঝলমলে আকাশ। এ যেন আলোর উৎসব। অহিংসার মঙ্গলের বার্তা ছড়িয়ে আকাশ উঠছে বর্ণিল ফানুস। বৌদ্ধ বিশ্বাস মতে মহামতি গৌতম বুদ্ধের চুল স্বর্গে গিয়েছে, তাই ফানুস উড়িয়ে তা উদযাপন করেন তার অনুসারীরা। ভক্তরা জানান ফানুসের মাধ্যমে তাদের প্রত্যাশা, প্রার্থনা ও শুভচিন্তা পাঠানো হয় আকাশে, যেন তা আলো হয়ে ছড়িয়ে পড়ে সবার মঙ্গলে। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে ভক্তদের আনাগোনায় মুখরিত বৌদ্ধবিহার চত্বর। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল দান, ধ্যান ও বিশেষ প্রার্থনা। বিশ্ব শান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা ও বুদ্ধ কীর্তন। বুদ্ধকে প্রণাম করলাম, বুদ্ধের কাছে প্রার্থনা করলাম, আমার মনের ইচ্ছাগুলো চাইলাম আমি বুদ্ধের থেকে। প্রাণীর প্রতি যাতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ না থাকে, সেটা যে কোনো ধরনের প্রাণী হতে পারে, মানুষ কিংবা যত ছোট প্রাণী হোক না কেন, এটা বুদ্ধের সবসময়েরই শিক্ষা। শিশু কিশোরদের জন্য প্রবরণা পূর্ণিমা বাড়তি আনন্দের, আর বড়দের জন্য দিনটি ভক্তি ও প্রার্থনায় মগ্ন হওয়ার। জীবনটাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে আমাদের সবাইকে নির্বাণ লাভের পথে চলতে হবে।
ধর্মীয় যাতে কোনো ভেদাভেদ না থাকে, সবাই যেন একত্রে থাকে। খুব ভালো লাগতেছে। আমি সকালে বুদ্ধ পূজা তুলছি, এরপর বুদ্ধরে বন্দনা করছি, এরপর মন্দিরে আসছি। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস অধিষ্ঠান শেষ হয় শুভ প্রবরণা উৎসব। এর পরপরই বিভিন্ন বিহারে শুরু হয় 2 দিনব্যাপী কঠিন চিবর দানোৎসব। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণের দাম রেকর্ড ছাড়িয়েছে। ভরি প্রতি ৩,১৪৯ টাকা বেড়ে 22 ক্যারেট স্বর্ণের দাম ছাড়িয়েছে 2 লাখ টাকা। 2 দিনের ব্যবধানে আরেক দফা বেড়ে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম 2,৭25,০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সোমবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ায় তার সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী মঙ্গলবার থেকে বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,91,538 টাকা, 18 ক্যারেট 1,64,229 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 1,36,445 টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর মোট 61 বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।